রাজনীতি নামে কেউ অরাজকতা করলে ছাড় দেয়া হবে না, চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাকে বিভাগ বানানোর আশ্বাস। দেশের মানুষ চায় দেশে শান্তি। কিছু মানুষ একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে, একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আজ ৩ মাস পূর্ণ করছে বিএনপি সরকার। চলছে ইশতেহার বাস্তবায়ন সহ অগ্রাধিকার ভিত্তিতে কর্মকাণ্ড। এখনো মূল্যায়নের সময় আসেনি, অভিমত নেতাদের। ৩ মাসের মধ্যে কোনো কিছুরই তারা ফল দেখতে পাবে না, কিন্তু মানুষ এটা তো দেখবে যে সরকার তার কল্যাণের জন্য কাজ শুরু করেছে কিনা। গত ৩ মাসে আপনি হিসাব করে দেখেন, ৩০০ বলবো না, তবে এর কাছাকাছি প্রজেক্ট অনেকটা দৃশ্যমান হয়েছে। বিরোধী দল হিসেবে নিজ ভূমিকায় সন্তুষ্ট জামায়াত। সরকারের ভালো উদ্যোগে সহযোগিতার পাশাপাশি জনবিরোধী সিদ্ধান্তে গড়তে চায় প্রতিরোধ। ভালো কাজ করলে আমরা সহযোগিতা করছি, খারাপ কাজ হলে আমরা সহযোগিতা করবো না, বরং এটার বিরুদ্ধে অবস্থান নিয়ে এটাকে সংশোধন করার চেষ্টা করব। সরকারের যে কোনো অগণতান্ত্রিক এবং ন্যায্যতা বিরোধী যে কোনো সিদ্ধান্তে আমরা প্রতিবাদ করব। আগামী মাসেই বাড়ছে বিদ্যুতের দাম, মরার উপর খাড়ার ঘা বলছে সাধারণ মানুষ। নেতিবাচক প্রভাবের শঙ্কা অর্থনীতিবিদদের। বিলটা বাড়লে স্বাভাবিক হিসাবে পরিবারে টানতে সমস্যা হবে। এর মধ্যে যদি আবার বিদ্যুতের দাম বাড়ানো হয়, মানুষের জন্য এটা খুবই কষ্ট। বিদ্যুৎ এখন পাওয়া যায় কম, তারপরে যদি আরো বিদ্যুৎ বিল বাড়া হয় তাহলে তো আমাদের অনেক সমস্যা। রাজধানীতে কোরবানির হাট বসানোর প্রস্তুতি। কোথাও কোথাও খেলার মাঠ ইজারা দেওয়ার সমালোচনা। নিয়ম মেনেই হচ্ছে সবকিছু, দাবি সিটি কর্পোরেশনের। দালালদের খপ্পরে পড়ে রাশিয়া যাওয়া লক্ষ্মীপুরে ৩ যুবক নিখোঁজ। চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। আজ ১.৫ বছর হয়েছে, আর ছেলে গেছে, এখানে ভ্রমণও নাই, কিছু নেই, খোঁজ খবরও নাই। দালালি বিক্রি করে দিছে রাশিয়ান সরকারের কাছে। পরে আমরা জানতে পারি ওনাকে যুদ্ধের ভিসা দিচ্ছে। টাকা পয়সা লাগতো না, আঙ্গুর লোকজন সন্তান দেন, খবর দেন, জীবিত নামিত, এটা সন্তান দেয় না। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ জানাবো। রাজনীতির নামে কেউ অরাজকতা ও অশান্তি সৃষ্টির চেষ্টা করলে সরকার বসে থাকবে না, হুঁশিয়ারি করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সামনের দিনগুলোই হবে মানুষের ভাগ্যোন্নয়ন এবং দেশ গড়ার রাজনীতি। চাঁদপুরে খাল খনন উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণের পর সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। এই জেলায় ইপিজেড, কারিগরি কলেজ সহ একগুচ্ছ দাবি পূরণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এর আগে কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতিও দেন তিনি। চাঁদপুর থেকে সাজ্জাদ হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফিন শাকিল। মেঘনা ডাকাতিয়ার বুক চিরে জেগে ওঠা এই জনপদের পরিচয় সিটি অব হিলসা নামে। দীর্ঘদিন ধরে সেই ইলিশের বাড়ি চাঁদপুর ঢুকছে নদী ভাঙ্গনার বেকারত্বে। অপার সম্ভাবনার ৬৭২ বর্গমাইলের এই জনপদ উন্নয়ন পিছিয়ে যোগের পর যোগ। সেই চাঁদপুরে প্রায় ২২ বছর পর প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে কোনো প্রথাগত রাজনৈতিক জনসভা নয়, তার এই আগমন প্রান্তিক নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে। এদিন বিশেষ এই কার্ড পান চাঁদপুরের ৩৭০ জন সুবিধাবঞ্চিত নারী। এরপর গ্রহণ করছে তাসলিমা। চাঁদপুরের প্রায় ২৬.৫ লাখ মানুষের একটা অংশ প্রবাসী। কেউ কেউ নির্ভরশীল কৃষি আর মৎস্য আহরণে। বাকিদের কর্মসংস্থানে ইপিজেডের দাবি বহুদিনের। সেই দাবি পূরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমরা যেদিন এই ২০ কোটি মানুষের হাতকে, ৪০ কোটি হাতকে যদি আমরা শ্রমিকে রূপান্তর করতে পারি, তাহলে ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। এ সময় তিনি দেশবাসীকে একটি মহলের অপরাজনীতি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান। দেশের মানুষ চায় স্থিতিশীলতা, দেশের মানুষ চায় দেশে শান্তি। কিছু মানুষ, একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে, একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
এর আগে চাঁদপুর সদরের বিশ্বখাল ও শাহরাস্তির খুর্দ খালের পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৮০ দশকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে খনন হয় জোড়াখাল একসময় এই অঞ্চলে কৃষি বিপ্লব ঘটিয়েছিল। সকালে ঢাকা থেকে সড়কপথে কুমিল্লা হয়ে চাঁদপুরে পৌঁছান প্রধানমন্ত্রী। যোগ দেন বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজারের পথসভায়। কুমিল্লাকে বিভাগ করা সহ বেশ কিছু প্রতিশ্রুতি দেন তিনি। আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, কি চাই? কুমিল্লা বিভাগ। ঠিক আছে, কথা শুনতে হবে তো, কথা না শুনলে কেমন করে হবে? এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাআল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে। পুরযাত্রায় মানুষের রক্তিম ভালোবাসা শিখতে হন খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান। চলতি মাসেই নানাবাড়ি ফেনীতেও যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে আজ ৩ মাস পূর্ণ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভা কিংবা দলীয় ইশতেহারে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটের পর তার বাস্তবায়নে কখনো ছুটে যান উত্তরে, কখনো পশ্চিমে, এবার এলেন দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা চাঁদপুরে। বার্তা পরিষ্কার, বিএনপি সরকারের কাছে নির্ধারিত কোনো জেলা কিংবা নির্দিষ্ট অঞ্চল গুরুত্ব পাবে না, বরং উন্নয়ন অগ্রযাত্রা সমানভাবে গুরুত্ব পাবে সারা বাংলাদেশ। ইলিশের বাড়ি চাঁদপুর এসে প্রধানমন্ত্রী শুধু উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করেননি, বরং এই অঞ্চলের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন বেকারত্ব নিরসনের, পাশাপাশি এখানকার মৎস্য আর প্রবাসীদের জীবনমান বদলে দেয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, চাঁদপুর। রাষ্ট্র ক্ষমতায় বসার ৩ মাস পূর্ণ করল তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এই ৯০ দিনে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, অর্থনৈতিক পুনর্গঠন আর প্রশাসনিক স্থবিরতা কাটানোর দিকে দিয়েছে মনোযোগ। তাই এখনও সরকারকে মূল্যায়নের সময় আসেনি মনে করেন বিএনপির নেতারা। বলছেন ভিত্তি স্থাপনের সময় চলছে এখন। সুশাসন প্রতিষ্ঠা আর সরকারকে জবাবদিহিমূলক করাকে দেখছেন গণতান্ত্রিক যাত্রায় বিশাল অগ্রগতি হিসেবে। আরিফিন শাকিলের রিপোর্ট। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আস্থাহীনতা, মব সন্ত্রাস, অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক শূন্যতার এক চরম অস্থিরতার মধ্যে বিপুল জনরায়ে প্রধানমন্ত্রী দায়িত্ব নেন তারেক রহমান। প্রায় 2 দশকের নির্বাসন শেষে তার কাঁধে চাপে আগামীর বাংলাদেশ গড়ার গুরুভার। কিন্তু মসনদে বসতেই সামনে আসে বৈশ্বিক জ্বালানি সংকট। মুহূর্তেই যার ধাক্কা লাগে জনজীবনে। সংকট কেবল জ্বালানিতেই সীমাবদ্ধ ছিল না। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা থেকে শুরু করে বাজার অস্থিরতা, প্রতিটি পদেই দিতে হচ্ছে কঠিন অগ্নি পরীক্ষা। 3 মাস বয়সী বিএনপি সরকারের দাবি, দক্ষতা আর আন্তরিকতাই সেই প্রাথমিক ধাক্কা সামলে সাফল্যের পথে যাত্রা শুরু করেছেন তারা। 90 দিন ছিল স্রেফ প্রস্তুতি। আমাদের বহু ঋণ শোধের সময় হয়ে গেছে, কিন্তু সেই ঋণ করে যা করা হয়েছে সেখান থেকে রিটার্ন এখনও পাওয়া যাচ্ছে না। এর ফলে অর্থনীতির উপর একটা প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। 3 মাসের মধ্যে কোনো কিছুরই তারা ফল দেখতে পাবে না, কিন্তু মানুষ এটা তো দেখবে যে সরকার তার কল্যাণের জন্য কাজ শুরু করেছে কিনা। মন্ত্রীদেরকে উনি এত ব্যতিব্যস্ত রেখেছেন প্রত্যেককে দায়িত্ব পালনের ক্ষেত্রে, এবং জবাবদিহিতা ও কৈফিয়তের যে পদ্ধতিটি চালু করেছেন, এটাও একটা ভালো উদাহরণ হয়ে থাকবে ভবিষ্যতের জন্য। বহু বছরের আবর্জনা 3 মাসে পরিচ্ছন্ন করা সম্ভব নয়, একটু সময় লাগবে, যে পুরোপুরি না হলেও সফল। সরকারের 3 মাসের খতিয়ানে বড় অর্জন ধরা হচ্ছে কৃষি, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতকে। বিশেষ করে কৃষকের ঋণ মওকুফ, নদী খাল খনন আর পদ্মা ব্যারাজের মতো মেগা প্রকল্পের সিদ্ধান্ত জনআস্থায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন নেতারা। কৃষিকার্ড কি দৃশ্যমান না? খাল খনন কি দৃশ্যমান না? পদ্মা ব্যারেজের আজকেও অনুমোদন একটাকে দেওয়া হয়েছে, এটা কি দৃশ্যমান না? এইভাবে গত 3 মাসে আপনি হিসাব করে দেখেন, 300 বলবো না, তবে এর কাছাকাছি প্রজেক্ট অনেকটা দৃশ্যমান হয়েছে। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কানেক্ট করতেছি, ওনার নেতৃত্বে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আজকে সচল। অনেক বিবেচনা করে এই কার্ডগুলি যারা পাবে সেটা নির্ধারণ করা হয়েছে, এবং আজ পর্যন্ত কেউ এটা কিন্তু অভিযোগ করতে পারে নাই যে আমরা রাজনৈতিক চিন্তা থেকে কার্ড দিয়েছি। যে যাই বলুক, জনগণ আমাদের অ্যাপ্রিসিয়েট করবে, এবং আমরা আশা করতেছি, আমরা দেখছি যে জনগণ অ্যাপ্রিসিয়েট করছে।
তবে 3 মাসের সবচেয়ে বড় চমক সরকার প্রধানের জবাবদিহিতার মানসিকতা। সম্প্রতি জনগণের সাথে সম্পৃক্ত তৃণমূলের নেতাকর্মীদের প্রশ্নের মুখোমুখি করেন মন্ত্রীদের। বিএনপি বলছে এটি তাদের রাজনৈতিক অঙ্গীকারের জবাবদিহিমূলক বাংলাদেশের আনুষ্ঠানিক সূচনা। এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শপথ গ্রহণের 3 মাসে ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছে ক্ষমতাসীনরা, এমনটাই অভিমত প্রধান বিরোধী দল জামায়াত ইসলামীর। গণভোটকে উপেক্ষা করা, স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ, অবাধ চাঁদাবাজি, সর্বোপরি সরকারের অগণতান্ত্রিক আচরণ জনগণের কাছে দলটিকে ধীরে ধীরে অপ্রিয় করে তুলছে দাবি জামায়াতের। তবে এই 3 মাসে বিরোধী হিসেবে নিজেদের ভূমিকায় দলটি সন্তুষ্ট। দাবি ভালো উদ্যোগ, সহযোগিতা আর জনবিরোধী সিদ্ধান্তের প্রতিরোধে তারা সক্রিয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 68 আসন জিতে প্রধান বিরোধী দলের ভূমিকায় জামাতে ইসলামী। সংখ্যাগরিষ্ঠ আসন জিতে নেয় সরকার গঠনকারী বিএনপি। 17 ফেব্রুয়ারি শপথ নেয় ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দল। শপথ গ্রহণের পর পেরিয়েছে 3 মাস, শেষ হয়েছে সংসদের প্রথম অধিবেশন, যা পরিপূর্ণ ছিল কথার লড়াই, উত্তেজনা, মতবিরোধ, এমনকি ছিল বিরোধী দলের ওয়াকআউটও। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার প্রশ্নে এখনও সরকারের সাথে বিরোধী দলের রয়ে গেছে মতবিরোধ। জামাত নেতারা বলছেন গণভোটের রায়কে অস্বীকার করে সরকার যাত্রাপথেই ভুল করেছে। এর মাধ্যমে হ্যাঁ ভোট দেয়া বিপুল সংখ্যক ভোটার এবং বিরোধী দলের আস্থা হারিয়েছে সরকার। গণতান্ত্রিক সরকার হয়েও স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ বিএনপির আরেক অগণতান্ত্রিক আচরণ দাবি করছেন জামাত নেতারা। জানান, অব্যাহত চাঁদাবাজি আর আওয়ামী সরকারের রেখে যাওয়া ব্যবস্থাপনা টিকিয়ে রাখা ফ্যাসিবাদের দিকে অগ্রসর হওয়ার আরও একটি ধাপ। 3 মাস সাক্ষী দিচ্ছে যে না, দেশটা বোধহয় ভালো পথে যাচ্ছে না। তার যে উদ্যোগ থাকা দরকার সে উদ্যোগটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। ফ্যাসিস্ট সরকারের দলের করছে, এখন বর্তমান সরকারি দলের লোকেরাই চাঁদাবাজি করছে, পত্রপত্রিকায় ধরা পড়ছে। এটা যদি বন্ধ করা না হয় তাহলে মানুষ বিক্ষুব্ধ হয়ে এখন আবার অন্য আর একটা কোনো আন্দোলন হয় কিনা অনেকে এটা আশঙ্কা করছে। যে লক্ষ্যে বিপ্লব করেছি সেই লক্ষ্য এখনো বাস্তবায়ন হয়নি। এটা এই সরকারের চরম ব্যর্থতা এবং আমি মনে করি এই সরকার একটি পেশিবাদী শাসনের দিকে যাচ্ছে। আমি মনে করি এটা তার প্রথম লক্ষণ। নির্বাচন না দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করে দিয়েছে। আওয়ামী রেজিমের সেই শাসন কাঠামো তারা যে রেখে যাওয়া তাদের যে এস্টাবলিশমেন্ট, কোনো গুরুত্বপূর্ণ পদে কোনো ব্যক্তিকে ওএসডি করেছে আমরা দেখি নাই। তবে বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান অক্ষুণ্ণ আছে বলেই দাবি করছেন জামাত নেতারা। জনবিরোধী সিদ্ধান্ত প্রতিরোধের পাশাপাশি তাতে অংশ না নেয়ার ব্যাপারেও তারা অনড়। তবে সরকারের জনকল্যাণকর সিদ্ধান্তে সহায়তার অনেক উদাহরণ রয়েছে, এমন দাবি তাদের। আমি বলবো বাংলাদেশ জামায়াত ইসলামী সহ আমাদের 11 দলীয় জোট তারা সঠিক পথে আছে এবং সরকারের যে কোনো অগণতান্ত্রিক এবং ন্যায্যতা বিরোধী যে কোনো সিদ্ধান্তে আমরা প্রতিবাদ করব। ভালো কাজ করলে আমরা সহযোগিতা করছি বা করব, খারাপ কাজ হলে আমরা সহযোগিতা করব না, বরং এটার বিরুদ্ধে অবস্থান নিয়ে এটাকে সংশোধন করার চেষ্টা করব। এই লাইনেই জামাত ইসলামী চেষ্টা করছে। নেতারা বলছেন জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে নিজস্ব চিন্তাধারা সম্পূর্ণ কেন্দ্রীভূত রেখেছে দলটি। এই আন্দোলন তত আস্তে আস্তে আমার মনে হয় জোরদার হবে। বিএনপি এই জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য হবে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারবেন, এমনটা জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে মির্জা আব্বাসকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগের তুলনায় তার শারীরিক অবস্থা অনেক বেশি স্থিতিশীল। তাদের পরামর্শ অনুযায়ী বিএনপির জ্যেষ্ঠ এই রাজনীতিককে রাখা হয়েছে পর্যাপ্ত বিশ্রাম ও নিবিড় পর্যবেক্ষণে। তাকে দেখতে হাসপাতালে আসা দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে কথাও বলেছেন বিএনপি নেতা। অনেকটাই সুস্থ এখনও তার ফিজিওথেরাপি চলছে। নিউরো সাইড যেটা ছিল, নিউরো বড় একটা হিমালয় হয়ে গিয়েছিল, নিউরো সাইডটা এখন ওকে আছে। ডাক্তার বলেছেন ওটা এখন জাস্ট ফলো আপ করতে। এখন ফিজিওটা দরকার। তো ফিজিওর জন্য আমরা এই মালয়েশিয়াতে প্রিন্স কোর্ট হসপিটালে আছি। এরপর ফিজিওটা রেগুলার চলছে, আলহামদুলিল্লাহ ভালোই চলছে এবং ধীরে ধীরে উনি ফিজিওটাও রিকভার করছেন।
আগামী মাসে বাড়ছে বিদ্যুতের দাম। নিয়ন্ত্রক সংস্থা এনার্জি রেগুলেটরি কমিশন বলছে চলতি সপ্তাহে গণশুনানি শেষ করে মে মাসে নতুন দাম চূড়ান্ত করবেন তারা। সেটি হলে জুন থেকে গ্রাহকদের গুনতে হবে নতুন দাম। জ্বালানি তেল, এলপি গ্যাসের পর বিদ্যুতের দাম বাড়লে তা মরার উপর খাড়ার ঘা হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব কেবল জনজীবনে নয়, পড়বে অর্থনীতিতেও। তবে বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে বলেও মনে করেন তারা। মাহফুজ মিশুর রিপোর্ট। কয়েক হাজার কিলোমিটার দূরের ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে দেশেও দাম বেড়েছে জ্বালানি তেলের, আর তার প্রভাব পড়েছে গণপরিবহন থেকে নিত্যপণ্য পরিবহনেও। একই কারণে লাফিয়ে লাফিয়ে বেড়েছে বোতলজাত এলপি সিলিন্ডারের দামও। সব মিলিয়ে আগে থেকেই দারুণ টানাপোড়েনে নিম্নবিত্ত, খেটে খাওয়া, নির্দিষ্ট আয়ের মানুষজন। এরই মধ্যে চলছে বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়। এক লাফে 29% পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব সরকারি কোম্পানিগুলোর। সেই প্রস্তাব যাচাই বাছাই করে আসছে বুধ ও বৃহস্পতিবার গণশুনানি করতে যাচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন। চেয়ারম্যান জানালেন দ্রুততম সময়েই নতুন দাম নিয়ে সিদ্ধান্ত আসছে। পিডিবি এবং পিডিবির অধীনস্থ সঞ্চালন কোম্পানি এবং বিতরণ কোম্পানি প্রস্তাব পাঠিয়েছে পাইকারি, খুচরা এবং সঞ্চালন ব্যয় বৃদ্ধির জন্য, এবং গণশুনানির পর মতামত অনুযায়ী আমরা দ্রুতই এর মূল্য নির্ধারণ করব। বিদ্যুতের দাম বাড়ানোর এমন আভাসে চিন্তায় সাধারণ মানুষ। বলছেন আগে থেকেই জীবন চালাতে ভীষণ রকম হিমশিম খাচ্ছেন তারা। এ অবস্থায় আবার বিদ্যুতের বাড়তি দাম নতুন দুর্ভোগ বয়ে আনবে বলে আশঙ্কা তাদের। বিদ্যুৎ এখন পাওয়া যায় কম, তারপরে যদি আরো বিদ্যুৎ বিল বাড়া হয় তাহলে তো আমাদের অনেক সমস্যা, কষ্ট। ইনকাম সোর্সকে ডেভেলপ না করে যদি বিদ্যুৎ বিলকে বাড়ানো হয়, এটা দেশের জন্য একটা সুখনীয় হবে না। এর মধ্যে যদি আবার বিদ্যুতের দাম বাড়ানো হয়, মানুষের জন্য এটা খুবই কষ্ট হয়ে যাবে। বিদ্যুৎ বিলটা বাড়লে স্বাভাবিক হিসাবে পরিবারে টানতে সমস্যা হবে, কারণ আমাকে ইনকামের দিকে তো কোনো বাড়তি নেই। পরিস্থিতিতে সবজিতে খাবারের দাম, চাউলের দাম, সবজির দাম, সব কিছুর দামই তো বাড়তেছে পরিমাণে। এটা সরকার কেন কমায় না? সরকার বলছে গেল অর্থ বছরে বিদ্যুতে 2638 কোটি টাকা লোকসান দিতে হয়েছে। দাম না বাড়ালে 2026-এ এই ঘাটতি দাঁড়াবে 3800 কোটি টাকারও বেশি। তবে দাম বাড়লে তার নেতিবাচক প্রভাব অপরিহার্য। জনগণের জন্য এটা একটা নিঃসন্দেহে চাপের হবে। এটা শুধুমাত্র বিদ্যুতের দাম বা বিদ্যুতের বিল কতখানি বাড়বে সেই বিষয় না, সার্বিকভাবেই অর্থনীতির ভিতরে দ্রব্যমূল্য বাড়ার একটা প্রবণতা দেখা যেতে পারে। সরকারের পক্ষে ভর্তুকি হয়তো পুরোপুরি দেওয়া যাবে না, সুতরাং তারা কতখানি এটা সমন্বয় করতে পারবেন সেই বিষয়ে একটা পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা থাকা দরকার। দেশের প্রায় 5 কোটি গ্রাহকের মধ্যে যারা 75 ইউনিট পর্যন্ত ব্যবহার করবেন তাদের লাইফলাইন অর্থাৎ কম দামের সুবিধা দেওয়ার প্রস্তাব সরকারের। আগে এটি 50 ইউনিট থাকলেও 200 ইউনিট পর্যন্ত গ্রাহকরা কম দামের সুবিধা পেতেন, যা তুলে দেওয়ার কথা বলা হয়েছে এবারের প্রস্তাবে। সেটি বাস্তবায়িত হলে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তকেও গুনতে হবে উচ্চ হারের বিল। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে কোরবানির পশুর হাট বসতে এখনো বাকি কয়েকদিন। এর মধ্যে বিভিন্ন এলাকায় চলছে প্রস্তুতি। কোথাও কোথাও পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। নির্ধারিত সময়ের আগে কার্যক্রম শুরুর পাশাপাশি খেলার মাঠে হাট বসানো নিয়েও উঠেছে প্রশ্ন। সিটি কর্পোরেশনের বক্তব্য, কোনো ইজারাদার শর্ত ভাঙলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মাহমুদুর রহমান জয়ের তোলা ছবিতে আরও জানাচ্ছেন তাজনুর ইসলাম। সন্ধ্যা নামার সাথে সাথে জ্বলে উঠেছে মাঠের বাতি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তালিকায় সবচেয়ে বেশি দর উঠেছে দিয়াবাড়ি পশুর হাটের। কার্যক্রম শুরুর নির্ধারিত সময় বাকি থাকলেও এরই মধ্যে পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। চলছে বেচাকেনাও। অনেকেই আবার ঘুরে ঘুরে বাজার পর্যবেক্ষণ করছেন, দেখছেন গরু, চলছে দরদাম। এ যেন শুরুর আগেই শুরু। গত বছর আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে কিনে হয়েছে আমাদের গরু। এই পালতে পালতে তারপর আমার হাজব্যান্ডের ছাগলের ফার্ম আছে, তার খুব ভালো লাগে গরু ছাগল। আসলাম আর কি দেখতে, পছন্দ হয়েছে এই জন্য। আর্লি কেনার কোনো ইয়া নাই, আসলে দেখতে আসছি, ঘুরতে পছন্দ হয়েছে এই জন্য আর কি নিব। গরু চলে আসছে ওইদিকে, গরু বেচা কিনে হচ্ছে, দেখা যাচ্ছে ওকে গরু আছে। আগে আসছি আপনার রাস্তায় জ্যাম ট্যাম হবে না, গরুটা ভালোভাবে আসবে। এখানে আসে গরু খাস্তানটা সারে, গরুটা খাওয়ালে ভালো লাগে দেখে।
রাজধানীর বেশিরভাগ অস্থায়ী হাটেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও বাঁশের কাঠামো, কোথাও বৈদ্যুতিক সংযোগ, আবার কোথাও পশু রাখার জায়গা তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। যেহেতু আমার সময় খুবই কম, আমরা কিছু কাজ জাস্ট এগিয়ে রাখছি। এটা নিয়মের ব্যত্যয় করে না, এটা জনসাধারণ সুবিধার্থে আমরা এই কাজটা করছি। শাহজাহানপুর মৈত্রী সংঘ মাঠ এটি। এই মহল্লার শিশুদের একমাত্র খেলার জায়গা। বিকেল গড়াতেই নানান বয়সী শিশুরা এখানে মেতে ওঠে খেলাধুলায়। তবে এখন এই খেলাটা বন্ধ। তার কারণ চলছে গরুর হাট তৈরির প্রস্তুতির কাজ। এখন তার গরু উঠবে, এখন তার খেলা যাবে না, তাই আমরা গরু দেখতে আসবো। বন্ধুরা মিলেই খেলি। আমি শুক্র শনি আর মঙ্গলবার খেলি, এছাড়া পড়ার চাপে খেলতে পারি না। প্রতি বছরই আমরা গরু দেখতে আসি আর এখান থেকে গরু কিনি আমরা প্রতি বছর। খেলার মাঠে হাট বসানোর এরকম চিত্র দেখা গেছে তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝিয়ে দেওয়া না হলেও সেখানে হাটের প্রস্তুতি সম্পন্ন। দিনটা 24 ঘন্টা আমি এই জায়গায় পর দিতেছি, রাখতেছি। আমার এই জায়গায় কেউই গরু বানতে পারবে না। পুরার জায়গা পাওয়া যাবো না, আস্তে আমার থাকা লাগবো। আর একটা বাধা পাওয়া যাবো, কাগজ মনে হয় বৃষ্টি আলে কাগজটা নাম। রাস্তাঘাটে গরু একটু দূরে অন্য বাজারের লোকেরা জোর করে নামানি নাই ব্যবস্থা নেয়। আগের বছরে তো বাজার দর ছিল, তো এবছর আসলে গরুর বাজার কেমন হবে এটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, উন্মুক্ত জায়গার সংকটে থাকা ঢাকায় খেলার মাঠ দখল করে হাট বসানোর সংস্কৃতি দীর্ঘমেয়াদে নগর জীবনের জন্য ক্ষতিকর। রক্ষণাবেক্ষণ মানেই না যে আপনি মাঠ সংক্রান্ত যে আইনটাকে ভায়োলেট করে ভেঙে দিয়ে ইজারা দিচ্ছেন। 2000 সালের যে মাঠ সংরক্ষণ আইন, সেখানে বলা আছে যে আপনি কোনো খেলার মাঠে ইজারা দিতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। তাহলে আপনি কোন আইনে দিচ্ছেন? দেশে আইনকে তো কর্পোরেশন ভঙ্গ করছে, আর রাষ্ট্রের নজরদারি নাই। যদিও সিটি কর্পোরেশন বলছে বিধি মেনেই চলছে সব কাজ। রাস্তায় কোনো হাট বসবে না। আমরা যে জায়গায় বলেছি সেই জায়গাগুলো, বিশেষ করে মহাসড়ক তো বন্ধ হবেই না, মেন সড়ক বন্ধ হবে না। হয়তো ছোটোখাটো সড়ক বন্ধ হতে পারে, কিন্তু মেন সড়ক বন্ধ করে কোথাও হাট হবে না। ঢাকার 2 সিটি মিলিয়ে এখন পর্যন্ত ইজারা চূড়ান্ত হয়েছে 19টি হাটের। এর মধ্যে উত্তর সিটিতে 10টি আর দক্ষিণ সিটিতে 9টি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দালালদের খপ্পরে রাশিয়া গিয়ে নিখোঁজ লক্ষ্মীপুরের 3 যুবক। চাকরির প্রলোভনে রাশিয়া নিয়ে তাদের পাঠানো হয় যুদ্ধে। কিছুদিন পরে যোগাযোগ বিচ্ছিন্ন পরিবারের সাথে। তারা বেঁচে আছেন কিনা সেই তথ্য অজানা। আহত হয়ে বেঁচে ফেরা কয়েকজন জানালেন দুর্বিষহ কষ্টের কথা। এদিকে দালালদের দাবি, যুদ্ধে পাঠানোর বিষয়ে তারা জড়িত নয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি প্রশাসনের। উন্নত জীবনের আশায় রাশিয়া গিয়ে নিখোঁজ শফিক। আর সন্তানের খোঁজ না পেয়ে চোখের জলে বুক ভাসাচ্ছেন মা। প্রতীক্ষা একটি ফোন কলের। কেমন আছে আদরের সন্তান? দালালদের খপ্পরে 2024-এর ডিসেম্বরে রাশিয়া গিয়েছিলেন শফিক সহ লক্ষ্মীপুরের 6 যুবক। কথা ছিল কারখানার কাজ, মালি কিংবা বাবুর্চির চাকরি দেয়া হবে। ভালো বেতনের প্রলোভন দেখানো হয় তাদের। পরিবারের দাবি, রাশিয়া নেয়ার জন্য জনপ্রতি 12 লাখ টাকা করে দিতে হয়েছে দালালদের। কিন্তু যাওয়ার 2 মাস পর থেকেই নিখোঁজ আজগর, শফিক ও ইমরান। আজ 1.5 বছর হয়েছে, আর ছেলে গেছে, এখানে ফোনও নাই, কিছু নেই, খোঁজ খবরও নাই। আমরা কইছি যে নিচে ছেলেরা আনিল, মানে দানা দেন, তোকে মানে দানা কইতেন দিতাম, কিনে দিতাম। বাংলাদেশ থেকে ওনারা বিজনেস ভিসা নিয়েছে, নেওয়ার পর ওখানে যে দালালি বিক্রি করে দিছে রাশিয়ান সরকারের কাছে। পরে আমরা জানতে পারি ওনাকে যুদ্ধের ভিসা দিছে। ওখানে যাওয়ার পর আমার লোক কিছুদিন যোগাযোগ ছিল। যোগাযোগের ভিতরে ওনাদের 12 দিন ট্রেনিং দিয়েছে। দেওয়ার পরে এখন ওখান থেকে আজকে প্রায় 1.5 বছর নিখোঁজ। স্বজনরা জানায়, যাওয়ার পরই তাদের পাঠানো হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে। এরপর প্রথম কিছুদিন যোগাযোগ ছিল পরিবারের সাথে। হঠাৎই ফোনে পাওয়া যাচ্ছে না তাদের। সংঘাতপূর্ণ এলাকায় পাঠানোর পর থেকেই নিখোঁজ তারা। শরীফের ভাই সাজ্জাদ মারা গেছে, শফিকের তো কোনো খোঁজ খবর নাই, কি মারা গেছে না আছে তাও আমরা জানতে পারিনি। আমি তাদের এজেন্সি তো তালা মারা, এজেন্সির এখনো কোনো তালা খোলে নাই। তারপর আমি প্রবাসী গেছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, তারা কোনো জবাব দেয়নি আমাদেরকে। আমরা টাকা পয়সা লাগতো না, আমার লোকজন সন্ধান দেন, খবর দেন, জীবিত নামিত, এটা সন্ধান দেয় না। যুদ্ধে গিয়ে আহত হয়ে এবছরের ফেব্রুয়ারিতে দেশে ফিরে এসেছেন বাকি 3 যুবক। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছিলেন মাসুদ। গুরুতর আহত হয়েছিলেন জাহাঙ্গীর ও মোহন। তারা জানান, রুশ ভাষায় লেখা চুক্তিনামায় সেদেশের সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল তাদের।
বাংলাদেশে 4 জন ছিলাম, আর আপনার কমান্ডার 1 জন ছিলাম, আর রুগী তো আছে, রুগী তো হতায় আমরা সিটের মধ্যে হতায় নিয়ে যাইতেছি। তো হে আমাদের যেন ড্রোন আক্রমণ শুরু করছে না, ও কমান্ডার আমাদেরকে মানে কমান্ডার হলাই গেছে, আঙ্গুরে রাখি। এখন আমরা তো একা, আমরা রোড চিনি না, ঘাট চিনি না। আমার জামাই এবং আমার ছেলে এদের দুজনের দায়িত্বে আমি ছিলাম। তো এদের টাকাগুলো আমি ম্যানেজ করি, মানুষের থেকে দাঁড় খরচ করে নিয়ে গেছি, এদেরকে দিয়েছি। এখন আমরা তো যা হোক কোনো ফয়দাতার লাভদার পাইনি, আমরা যান বাঁচাই আসতে আমাদের অনেক লোকসান আমরা আরও দিয়ে আসি। এখানে আর এদের লগে যে লোকগুলো গেছে, আমাদের পার্শ্ববর্তী 3-4 জন মারা গেছে, আউটে কি আছে না আছে এগুলো আমাদের জানা নাই। এদিকে অভিযুক্ত দালালের দাবি যুদ্ধে পাঠানোর বিষয়ে জানতেন না তিনি। এরা সেনাবাহিনীর চাকরি করবো, সেনাবাহিনীর কাজ এটা আমরা এখান থেকে বলেই নিচ্ছি। এরাও জানে শুনে গেছে যে সেনাবাহিনীর কাজ। এখন সেনাবাহিনী ওইখানে নিয়ে তাদের কি মাঠে রাখছে না ঘরে রাখছে না কই রাখছে এটা তো আমরা জানি না। দাদা কোন এজেন্সির মাধ্যমে নিয়েছেন আপনি? এটা ঢাকা গ্লোবাল এজেন্সি, গ্লোবাল। তবে রাশিয়ায় মানব পাচারের বিষয়ে নিষ্ক্রিয় স্থানীয় পুলিশ। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তারা। কেউ হত্যা না এসে কোনো নিখোঁজ ডায়েরি বা কোনো ধরনের এই ধরনের চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ব্যাপারে কোনো ধরনের অভিযোগ করেনি। তারা যদি আসে, আমরা থানা যদি অভিযোগ করে, আমরা অবশ্যই তদন্ত করে ঘটনা সত্যতা সাপেক্ষে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। এ অবস্থায় প্রতারণা ঠেকাতে সরকারকে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। পাশাপাশি মানব পাচারে জড়িত দালালদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির তাগিদ দিয়েছেন তারা। সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর উচিত এই বিষয়গুলিকে তদারকির মধ্যে নিয়ে আসে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই কাজে যেন নিরুৎসাহিত হয়, এই জন্য ব্যবস্থা গ্রহণ করা। দালালের খপ্পরে পড়ে আর যেন কোনো বাংলাদেশিকে অনিশ্চিত পথে পাড়ি জমাতে না হয়, সেই দাবি জানিয়েছে স্বজনরা। আমি নিজে আন্দাজের হয় কোন জায়গা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। রাজবাড়ীর তালতলা সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে দেখা মিলেছে এক আজব ভবনের। দোতলা ভবনে নেই ওঠানামা সিঁড়ি, অথচ ভবনটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 37 লাখ টাকা। ফলে 4 বছর ধরে অকেজো দ্বিতীয় তলা, অথচ শ্রেণীকক্ষের সংকট নিরসনে বাঁশের চাটাই দিয়ে ভাগ করা হয়েছে ঘর। গাদাগাদি করে একই রুমে চলছে একাধিক শ্রেণীর পাঠদান। দেখতে আধুনিক দোতলা ভবন, কিন্তু একটু কাছে গেলেই চোখে পড়বে বিস্ময়কর এক চিত্র। ভবনের দ্বিতীয় তলায় ওঠার কোনো পথ নেই, নেই সিঁড়ি, নেই বিকল্প ব্যবস্থাও। ফলে নির্মাণের পর থেকেই অচল পড়ে আছে পুরো দোতলা ভবনটি। রাজবাড়ীর বালিয়াকান্দির তালতলা সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের এই ভবন নির্মাণে 4 ধাপে ব্যয় হয় প্রায় 37 লাখ টাকা। জেলা পরিষদ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে 2016 সাল থেকে শুরু হয়ে কয়েক ধাপে ভবনের নির্মাণ কাজ শেষ হয় 4 বছর আগে। ভবনের দ্বিতীয় তলায় ছাদ ঢালাই ও দেয়াল নির্মাণের কাজ হলেও হয়নি সিঁড়ি। ফলে দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে আছে শ্রেণীকক্ষগুলো। আমার চাওয়া যে দ্রুত সিঁড়িটা হোক, যাতে পাঠদানে ব্যাহত না হয়, আমাদের ছেলেমেয়েরা ঠিকমতো লেখাপড়া করতে পারে। অন্যদিকে বিদ্যালয়ে রয়েছে তীব্র শ্রেণীকক্ষ সংকট। 235 জন শিক্ষার্থীর জন্য অফিস ও শিক্ষক মিলায়তন সহ রয়েছে মাত্র 4টি শ্রেণীকক্ষ। ফলে বাধ্য হয়ে একই কক্ষে বাঁশের চাটাই দিয়ে পার্টিশন তৈরি করে একাধিক শ্রেণীর পাঠদান চালানো হচ্ছে। এক পাশে পাঠদানের শব্দ, অন্য পাশে পৌঁছে গিয়ে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সবারই মনোযোগ নষ্ট হচ্ছে। আবার যদি উপরে ভবনে সিঁড়ি দেওয়া হয় আমাদের অনেক উপকার হয়। আমাদের দোতলা ভবনে কোনো সিঁড়ি নেই, যে কারণে আমরা সেটা ব্যবহার করতে পারি না। 2টা ক্লাসে পার্টিশন দিয়ে 4টা ক্লাস বানায় ক্লাস করা হয়। শিক্ষকদের পড়াশোনার পাঠদানে খুবই ব্যাহত হচ্ছে এবং ছেলে মেয়েদের মনোযোগ আকর্ষণ করতে খুবই কষ্ট হচ্ছে। আজব একটি ভবন তৈরি হয় যেটার সিঁড়িবিহীন, এটা বলতেও মানে লজ্জা বা কষ্ট লাগে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় বিভিন্ন দফতরে সিঁড়ি নির্মাণের আবেদন করা হলেও এখনো মেলেনি কোনো সমাধান। ঠিকাদারের গাফিলতির চাইতে আমি মনে করি যে যারা ইঞ্জিনিয়ার কর্তৃপক্ষ মানে বাজেট যারা দিয়েছেন তাদের গাফিলতি বেশি। দ্রুত উপজেলা পরিষদ অথবা সরকারের অন্য কোনো দপ্তর থেকে বরাদ্দ এনে সিঁড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অতি দ্রুতই আমরা চেষ্টা করব যে এই সিঁড়িটি যেন করে দেওয়া যায়, অথবা সরকারের অন্য কোনো দপ্তর থেকে বরাদ্দ নিয়ে অতি দ্রুত সিঁড়িটি করার আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। দ্রুত সিঁড়িটি নির্মাণ করে ভবনটি পাঠদানের উপযোগী করার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।
সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্মাণের 4 দিন পর রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে। তার দাবি, কলেজের জায়গায় রাস্তা তৈরি করা হয়েছে। একই অঞ্চলে আরেকটি সড়ক নির্মাণের কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ আরেক বিএনপি নেতার বিরুদ্ধে। এলজিইডির কর্মকর্তাদের তদারকির অভাবে এই অনিয়ম বলছেন স্থানীয়রা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। দিনে দুপুরে গ্রামবাসীর চোখের সামনে এভাবেই খুলে নেওয়া হচ্ছে সদ্য নির্মিত রাস্তার ইট। এ দৃশ্য সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের একটি আঞ্চলিক সড়কের। স্থানীয়দের অভিযোগ, চরনবীপুর গ্রামের দীর্ঘদিনের চলাচল সংকট নিরসনে উপজেলা পরিষদের অর্থায়নে এই ইটের রাস্তা নির্মাণ করা হয়। উদ্বোধন করা হয় গত 27 এপ্রিল। এর 4 দিন পর স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার আলীর লোকজনের বিরুদ্ধে রাস্তার সকল ইট তুলে নেওয়ার অভিযোগ ওঠে। আটকা রাখছিল, তাই যাইতে পারি না, তাই সরকারি ম্যাডামকে জানা দিয়েছিলাম, তাই ম্যাডাম এসে আমার রাস্তা করে দিয়ে গেছিল। তার একদিন পরেই বিএনপির নেতা আফসার এসে আমাদের ইট বালু সব নিয়ে গেছে। এবার আফসার মেম্বার এসে হুমকি দামকি দিল যে কাজ বন্ধ, এখানে কাজ চলবে না, এখানে রাস্তা হবে না। এ বিষয়ে জানতে চাইলে আফসার আলীর দাবি, রাস্তাটি নির্মাণ করা হয়েছে তালগাছি করতোয়া ডিগ্রি কলেজের জায়গায়। ম্যানেজিং কমিটির সদস্য হওয়ায় কলেজের জায়গায় পাকা রাস্তা নির্মাণ করতে বাধা দেওয়া হয়েছে বলে জানান তিনি। কলেজ কর্তৃপক্ষ আছে, তাদের কাছে অনুমতি সাথে যদি কাজ করতো আমরা তো আমার কোনো দরকার ছিল না। আমরা তো রাস্তা বাধা দেয়নি, মানুষ বাড়ানো বাধা দেয়নি, আমরা পাকা রাস্তা বাধা দিচ্ছি। এদিকে একই এলাকায় নরিনা উচ্চ বিদ্যালয় থেকে পাকা সিসি সড়ক পর্যন্ত এলজিইডির 145 মিটার রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। 20 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ পায় কায়েমপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান। তার বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। গাবার মাটি নাই, প্রেসার দিলেন না, এইভাবে রোয়ার দিয়ে বাইতেছেন, তাহলে কেমন কাজটা হলো? আমার নিয়মে দেই। এই কাজে মনে করেন যে 10 ইঞ্চি দেওয়ার কথা ছিল, এখন তো দেখতেছি যে 5 ইঞ্চি দিছে। সেই অবস্থায় মনে করেন যে এখান দিয়ে বৃষ্টি নামলে পারে রাস্তা এখান দিয়ে এক পাশে মনে করেন যে ভাঙিয়া চলে যায়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ঠিকাদার। আমি প্রথমেই আপনার অভিযোগটাকে আমি অ্যালাউ করলাম না, 100-তে 100, একটু ত্রুটি নেই। এলজিইডি কর্মকর্তাদের দাবি, নিয়মিত এই রাস্তার নির্মাণ কাজে তদারকি করা হচ্ছে। অনিয়ম আসলে অবশ্যই আমি ব্যবস্থা নেব, অনিয়মগুলো ঢালাই করতে দেবো না আমি। মানে কাজটা যদি আমার অনিয়ম থাকে, আমি তো ঢালাইয়ের প্রোগ্রাম দেবো না, আমার কাছে তো ঢালাইয়ের প্রোগ্রাম আমাদের নিতে হবে। দুটি ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। চিঠি দেওয়ার পরে ঠিকাদারকে বলার পরেও যদি কথার কথা আন্দোলন করে কাজ না ফেলে, ওনার কাজ বাতিল করে, ওনার লাইসেন্স বাতিল করে আমি ডিবার করবো 2 বছরের জন্য প্রয়োজন। এই বিষয়টা সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত নই, এটা আমি খতিয়ে দেখবো, এরপর পরে আমি আপনাদের বলতে পারবো, যেহেতু আমি জিনিসটা সম্পর্কে সম্পূর্ণ অবহিত নই। অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ। নানামুখী সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছে টেলিকম খাত। উচ্চ কর হার, দীর্ঘমেয়াদী নীতিমালার অভাব এই শিল্পে ফেলছে প্রভাব। বিনিয়োগে দেখা গেছে মন্দাভাব। প্রায় 2 যুগের বেশি সময় ধরে বিদেশি বিনিয়োগ নেই। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত টেলিকম নীতিমালার কারণে মুখ ফিরিয়ে নিয়েছেন দেশি উদ্যোক্তারাও। এই পরিস্থিতিতে পালিত হচ্ছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও তথ্য সংগ্রহ দিবস। আগামী 5 বছরের মধ্যে তথ্য প্রযুক্তি খাতে বিপুল কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করছে সরকার। এজন্য দরকার টেকসই তথ্য প্রযুক্তি খাত, যার ভিত মজবুত করবে টেলিযোগাযোগ সেবা। গত 2 দশকের বেশি সময় ধরে এ খাতের বিনিয়োগে চলছে মন্দাভাব, দেখা মেলেনি বিদেশি বিনিয়োগে। বিষয়টি রাজস্ব বোর্ডকেও জানিয়েছে মোবাইল অপারেটররা। এফডিআই ইনক্রিজ করতে চান। গত 30 বছরে আমাদের টেলিকম সেক্টরে কিন্তু কোনো এফডিআই ওইভাবে আসেনি স্যার, মানে ওইভাবে না বললে মানে কোনোভাবেই আসেনি। বিনিয়োগ মন্দার জন্য দীর্ঘ সময় ধরে টেলিকম খাতে বহাল রাখা উচ্চ কর হার এবং সহায়ক নীতি কাঠামোর অভাবকে দুষছেন মোবাইল অপারেটররা। হায়ার ট্যাক্সেশনের কারণে ইনভেস্টমেন্টের রেট অফ রিটার্ন যেটা হচ্ছে সেটা অনেক কম, যার কারণে এখানে কোনো ইনসেন্টিভ নাই। সো আমি একজন ফরেন ইনভেস্টর যে এখানে টাকা পাঠাবে, সেই টাকার যদি রেট অফ রিটার্নটা আপনার নর্মাল ব্যাংক ইন্টারেস্টের চেয়ে অনেক কম হয়, তাহলে সেটা কিন্তু ইনসেন্টিভ হিসেবে কাজ করবে না। এবং এর কারণে আমরা দেখছি যে ইনভেস্টমেন্টের অ্যাট্রাকশনটা কমে গেছে। টেলিযোগাযোগ খাতে সবচেয়ে বেশি লাইসেন্সধারী আছে আইএসপি শিল্পে, প্রায় 2,500-এর বেশি। অভিযোগ উঠেছে লাইসেন্সিং নীতিমালায় ঘন ঘন পরিবর্তনের ফলে এ খাতের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে। তো 2021 সালের ডিসেম্বর
কিংবা জানুয়ারি 2022-এ আমরা আমাদের লাইসেন্সের নীতিমালা অনুযায়ী আমাদের লাইসেন্সগুলি চেঞ্জ করলাম। তা 4 বছর পরে যদি আবার পরিবর্তন করতে হয় এবং আবার যদি আপগ্রেডেশন ডাউনগ্রেডেশন হয়, সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্টগুলি সিকিউর থাকে না। অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া টেলিকম অ্যান্ড লাইসেন্সিং পলিসি দেশি বিনিয়োগকে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে ফেলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। কিছু জিনিস লাইসেন্সিং এত বাইরে নিয়ে যাওয়া হয়েছে, সেটা খুব যৌক্তিকভাবে করা হয়েছে, সবগুলো লাইসেন্সের দরকার নেই, এটাও সত্যি। আবার সেই সঙ্গে পলিসি এটাও মাথায় রাখা উচিত যে এই জায়গাগুলোতে যে ইনভেস্টমেন্ট হয়েছে সেই অবকাঠামোগুলো যাতে কাজে লাগে। এক্ষেত্রে যে আমাদের এমপ্লয়মেন্টের যে সুযোগ তৈরি হয়েছে, এই মানুষগুলো যেন বেকার না হয়ে পড়ে, তাদেরকে যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, সেইগুলো আসলে যারা পলিসি প্রণয়ন করবেন তাদেরকে আসলে চিন্তাভাবনা রাখা উচিত। বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি দেশি উদ্যোক্তাদের সুরক্ষা দিতে টেলিকম অ্যান্ড লাইসেন্সিং পলিসি 2025 পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে সরকার। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। পার্টনার আর কন্ডিশন বিবেচনায় সিলেট টেস্টে সেঞ্চুরিকে অন্যগুলোর তুলনায় এগিয়ে রাখছেন লিটন দাস। প্রথম দিনের শুরুটা ব্যাটিংয়ের জন্য ভালো ছিল কঠিন, তবে পরে উইকেট ভালো হওয়ায় বোলারদের জন্য এখন চ্যালেঞ্জ বলছেন এলকেডি। ড্রেসিং রুম থেকে বার্তা এসেছিল রানের জন্য খেলতে। দ্বিতীয় দিনে পাকিস্তানকে অল আউট করে লিড নিতে পারাই থাকবে লক্ষ্য, জানিয়েছেন লিটন। 116 রানে 6 উইকেট হারিয়ে সিলেট টেস্টের প্রথম দিনেই তখন চরম বিপদে বাংলাদেশ। শেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে মিরাজ যখন ফেরেন, তখনও রানের খাতা খুলতে পারেননি লিটন দাস। সেখান থেকে তাইজুল, তাসকিন, শরীফুলদের সঙ্গী করে লাক্কাতুরার বুকে এলকেডির সেঞ্চুরির গল্প। ব্যাটসম্যান, কন্ডিশন, পরিস্থিতি সব মিলে এটাই কি তার সেরা সেঞ্চুরি? কি বলছেন লিটন? আমি মনে হয় যখন 2 বা 3 রানে তখনই তাইজুল ভাই স্ট্রাইকে আসে। সেঞ্চুরি এটা মানুষ বলে করে করতে পারে না, আর আমি এটা নিয়ে খুব একটা চিন্তিতও না যে সেঞ্চুরি করা লাগবে। আমার টার্গেট ছিল যে রানটা কীভাবে বোর্ডে আসে, কারণ যে সময়টা তাইজুল ভাই আসছে আমাদের বোর্ডে রান মাত্র 110 কি সামথিং এরকম, হ্যাঁ 16। তো আমার টার্গেট ছিল যে কীভাবে টিমটা একটা 200 রান পর্যন্ত নিয়ে যাওয়া যায়। অবভিয়াসলি টার্গেটটা আমাকেই ফিল আপ করতে হবে, আমার টেল তো রান করবে না, রান আমাকেই করতে হবে। তো আমি একটা ইনফরমেশন পাঠিয়েছিলাম যে আমরা কি অ্যাটাকিংয়ে যাবো কি না, জাস্ট তো উপর থেকে বলেছে রানের জন্য, খেলার জন্য। তো আমি চেষ্টা করেছি রান করার। একের পর এক উইকেট হারালেও বাংলাদেশের ব্যাটাররা ভালো বলেই আউট হয়েছে বলছেন লিটন কুমার। শুরুর দিকে উইকেট কঠিন হলেও শেষে সুবিধা হয়েছে ব্যাটিংয়ে। ড্রেসিং রুম থেকেই বার্তা এসেছিল দ্রুত রান তুলতে। এবার দ্বিতীয় দিনে গুরুদায়িত্বটা বোলারদের, সেটাই মনে করালেন এলকেডি। দেখেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বলারদের দায়িত্বটা অনেক বেশি। একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আউটফিল্ডটা খুবই স্লো, বল অনেক জোরে মারা লাগে বাউন্ডারি হওয়ার জন্য, এটা একটা পজিটিভ সাইন। বাট বলারদের দায়িত্ব নিতে হবে, কারণ সকালে যে উইকেট ছিল শেষ হাফে যায় উইকেটটা আরও বেটার হয়ে গেছে, তো বলারদের অ্যাকুরেসি আরও ভালো হওয়া উচিত। প্রথম ইনিংসে এখনও 257 রানে পিছিয়ে আছে সফরকারীরা, হাতে আছে 10 উইকেট। দ্বিতীয় দিনের শুরুতে কন্ডিশনের সাপোর্ট পেলে দ্রুত অল আউট করে লিড ধরে রাখাই এখন লক্ষ্য লিটনদের। দেখেন, চেষ্টা তো আমরা ফুল করব যে রানটাই আমরা দিয়েছি সেখান থেকে যেন লিড পাই। বাট ক্রিকেট আপনিও জানেন যে সিলেট উইকেটটা অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যায়। কন্ডিশনটা যদি এমন না হতো হয়তো বা প্রথম দিন থেকে ব্যাটিং ফ্রেন্ডলি হতো। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। আন্তর্জাতিক সংবাদ জানাবো। শান্তি আলোচনা থমকে যাওয়ায় ইরানে আরও জোরালো হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্য বিষয়ক 2 মার্কিন কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে সম্ভাব্য এই সামরিক অভিযান শুরু হতে পারে আগামী সপ্তাহে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ডোনাল্ড ট্রাম্প। ইরানের অবকাঠামোতে হামলার তীব্রতা বাড়ানো, খার্ক দ্বীপ দখল সহ একাধিক বিকল্প রয়েছে পেন্টাগনের বিবেচনায়। শান্তি আলোচনার লক্ষ্যে অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানে দুদেশের শীর্ষ নেতারা এক টেবিলে বসলেও ব্যাপক মতপার্থক্যের কারণে হয়নি কোনো সমঝোতা। এরপর দফায় দফায় শর্ত পাল্টা শর্তের বেড়াজালে আটকে আছে শান্তি চুক্তি। আলোচনা থমকে যাওয়ায় আবারও দেশটিতে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মধ্যপ্রাচ্য বিষয়ক 2 মার্কিন কর্মকর্তার বরাতে সেখানে বলা হয়েছে আগামী সপ্তাহে পুনরায় যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে তারা। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরই নির্ধারিত হবে পরবর্তী পদক্ষেপ।
প্রতিবেদন অনুযায়ী ইরানের অবকাঠামো ও সামরিক স্থাপনায় আরও জোরালো হামলা, হরমুজ প্রণালীর আশপাশে কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলার মতো বিকল্প বিবেচনায় রয়েছে। এর মধ্যে পারস্য উপসাগরের খার্ক দ্বীপের মতো গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র দখলের বিষয়টিও রয়েছে বিবেচনায়। একই সঙ্গে পারমাণবিক স্থাপনা থেকে সংবেদনশীল উপাদান উদ্ধারে বিশেষ বাহিনী ব্যবহারের মতো ঝুঁকিপূর্ণ অপারেশনের বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানানো হয়। তবে বিশ্লেষকরা বলছেন উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উত্তোলনে রয়েছে ঝুঁকি। ইরানের স্থলবাহিনীর প্রতিরোধেও রয়েছে ব্যাপক হতাহতের শঙ্কা। এদিকে এক ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার বরাতে দেশটির সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, নতুন করে দীর্ঘ সময়ের জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। এখন মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের অপেক্ষায় দেশটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুদ্ধ, অবরোধ আর অর্থনৈতিক অস্থিরতায় ক্রমে নাজুক হয়ে উঠছে ইরানের পরিস্থিতি। মূল্যস্ফীতি আর মুদ্রার দরপতনে চরম বিপাকে ব্যবসায়ীরা। নাবিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ইন্টারনেট বন্ধ থাকায় অনলাইন নির্ভর ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ। পাশাপাশি হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা দেশটির জ্বালানি তেলের বাজারও ফেলেছে বিরূপ প্রভাব। অস্থায়ী যুদ্ধবিরতি চললেও দিন দিন অবনতির দিকে যাচ্ছে তেহরানের ব্যবসা বাণিজ্য। প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম। ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রিয়ালের ব্যাপক দরপতনে বিপাকে সাধারণ মানুষ। দীর্ঘদিনে নিষেধাজ্ঞার চাপে এমনিতেই নাজুক দেশটির অর্থনীতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। হাজারো মানুষের প্রাণহানির পর গত মাসে সরাসরি হামলা থামলেও ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি রেখে দেশটির অর্থনীতিকে চাপে ফেলেছে ওয়াশিংটন। এই অবস্থায় তেহরানের দোকান মালিকরা বলছে, এখন ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন। আগে যে পণ্য এক দামে বিক্রি করতাম, এখন তার দ্বিগুণেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কিন্তু মানুষের আয় সেভাবে বাড়েনি। যুদ্ধের আগে মানুষের পকেটে টাকা ছিল, এখন ক্রেতারা দোকানে এসে শুধু দাম জিজ্ঞেস করে চলে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে ইন্টারনেট ব্ল্যাকআউট। ফলে অনলাইন বেচাকেনাও প্রায় অচল হয়ে পড়েছে। যেসব ব্যবসা প্রতিষ্ঠান অনলাইন নির্ভর ছিল, তারা এখন ব্যবসা গুটিয়ে নেওয়ার পথে। এই পরিস্থিতিতে আমরা কোনো ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। ইন্টারনেট প্রায় পুরোপুরি বন্ধ, অথচ আমাদের কাজের অর্ধেকই ছিল অনলাইন নির্ভর। ওয়েবসাইট ও ইনস্টাগ্রামের মাধ্যমে বিক্রি হতো। ইন্টারনেট কবে স্বাভাবিক হবে সেটাও কেউ জানে না। এমন পরিস্থিতিতে স্থায়ী যুদ্ধ বন্ধের পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশা ইরানের সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।